হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। 1 মাস পর আপন শহরে ফিরল রুদ্র। পরিচিত শহরে প্রবেশ করতেই গহীন বুকটা প্রাণবন্ত হয়ে উঠল। ইচ্ছে হলো চেনা শহরে আপন রাস্তায় দীর্ঘ সময় হাঁটতে, পরিচিত বাতাস গায়ে মেখে হা করে দীর্ঘক্ষণ শ্বাস নিতে, রাস্তার ধুলাবালি গায়ে মেখে সিগারেট ফুঁকতে ফুঁকতে টাঙ্গাইল শহর পুরোটাই ঘুরে বেড়ানোর তাগিদও অনুভব করল। জীবনের গোলকধাঁধায় পড়ে আজ এসব প্রয়োজনকে ঠিক কতটুকু মেটাতে পারবে জানা নেই। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মেইন শহরে প্রবেশ করার পর ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার গাড়ি থামালে সে একটি সিগারেট ধরাল। এরপর সেলফোন বের করে কল করল ঝিনুককে। দীর্ঘদিন পর রুদ্রর ফোন পেয়ে প্রচণ্ড উল্লসিত হয়ে ফোন রিসিভ করল ঝিনুক। বলল, আরে এতদিন পর শিষ্যকে মনে পড়ল তো বস, কি অবস্থা? আমি পনিরকে নিয়ে এখন রেস্টুরেন্টের সামনে আছি। যোগাযোগ করতে নিষেধ করছেন বলে দায়িত্ব পালনে অবহেলা করি নাই গি। ডোর খুলে নেমে দাঁড়াল রুদ্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ডোর লাগিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে ড্রাইভারকে বলল, গাড়ি পার্কিং করে বাড়ি চলে যা, একদিনের ছুটি দিলাম ঘ। ড্রাইভারকে কথাটা বলার পর গম্ভীর চিত্তে ঝিনুককে জিজ্ঞেস করল, কার সঙ্গে রেস্টুরেন্টে এসেছে? কয়েকটা মেয়ে বান্ধবী নয়নও আছে। তোকে দেখেছে? না, আমি দূরে আছি, মাস্ক পরা। বাইক আছে সাথে? হু। পনিরকে পুরান বাস স্ট্যান্ড পাঠিয়ে দে, আর তুই ওদের নজর রাখ। রুদ্রকে নিয়ে পনির যখন রেস্টুরেন্টের সামনে এলো, ঝিনুক বসা থেকে লাফিয়ে উঠল। রসগোল্লার মতো গোল গোল চোখ করে কয়েক পল তাকিয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে লাগল। লম্বা চওড়া সুঠাম দেহখানার নতুন বেশভূষা দেখে ওষ্ঠজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। অগোছালো রুক্ষ শুষ্ক রুদ্রর বেশভূষায় আজ যে কি নিদারুণ যত্নের ছাপ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কি সুন্দর পরিপাটি করে আঁচড়ে পিছন দিকে ঝুটি করে রেখেছে। রাশভারী মুখের চোয়াল জোড়ায় ছোট ছোট দাড়িগুলোর রাজত্বের পেছনেও রুদ্রর যত্ন রয়েছে, তা স্পষ্ট। ঘন ঘন চোখের পলক ফেল ঝিনুক আরও একবার রুদ্রকে আপাদমস্তক দেখল। একই তার পরনে আজ কাবলি নেই রয়েছে খাদি পাঞ্জাবি। ছায়রানা পাঞ্জাবির উপরে তুর্কিকটি পরা, চেহারার গাম্ভীর্যতায় যে কেউ ধরে নেবে বড়সড় একজন রাজনৈতিক নেতা সে। ঝিনুক মৃদু চিৎকার দিয়ে বলল, আরে আরে বস্ত ঝাক্কাস বেশে আসছে, পুরাই নায়ক সাব। পনির দাঁত ক্যালিয়ে হাসতে হাসতে বলল, নেতা নেতা ভাব আইসা গেছে, এইবার জম্পেশ নেতাগিরি করতে পারমু আমরা। রুদ্র চোখ গরম করে তাকাল। নেতাগিরি তার রক্তে থাকলেও এসবে বিন্দু আগ্রহ তার নেই। অনেক বড় একটি উদ্দেশ্য সফল হতে যাচ্ছে তার। 80 ভাগ হয়ে গেছে, আর 20 ভাগ হলেই নিজের জীবনের গল্প নিজেই তৈরি করবে, পাল্টে দেবে তার অভিশপ্ত ভবিতব্যকে। রুদ্রর চোখ গরম দেখে পনির থেমে গেল। ঝিনুক তৎপর হয়ে ইশারা করল রেস্টুরেন্টের ভিতরে। রুদ্র গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, পনির বাইরের থাক, ঝিনুক আয় আমার সঙ্গে। পছন্দের মেনু অর্ডার করে গল্প এবং সেলফি তোলায় মশগুল ছিল হৈমি। রুদ্র রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম হৈমিদের টেবিলেই তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল। কয়েক পল তাকিয়ে রইল স্থির চোখে। ঝিনুক বাম পাশের একটি টেবিল ইশারা করে বলল, এই টেবিল ফাঁকা আছে বস, এখানে আসুন। ছোট্ট শ্বাস ছাড়ল রুদ্র। ঝিনুকের দেখানো টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে অতিসন্তর্পণে বসেও পড়ল। তার আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসা এবং শান্ত গভীর দৃষ্টিজোড়া নির্দিষ্ট একটি মানুষকে দেখতে থাকার বিষয়টি ছিল ঠিক চোখ ধাঁধানো, মনমাতানো। তাই তো ডান পাশের টেবিলে বসে থাকা কাপলদের মধ্য থেকে সুন্দরী রমণীটি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুদ্রর পানে। রমণীর বয়ফ্রেন্ড তার বাহুতে গুঁতো দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি হ্যাংলামো, আমার দিকে তাকাও। খাওয়া দাওয়ার পালা শেষ করে বান্ধবীদের সঙ্গে উঠে দাঁড়াল হৈমি। ধীর পায়ে এগুতে এগুতে বান্ধবীদের বলল, তোরা তো সব একদিকে যাবি, আমার আবার ভাবিদের বাড়ি যেতে হবে, কদিন থাকতেও হবে ওখানে। ভাবি এত জোর করল না গেলে আবার রাগ করবে। জানিস ভাইয়া কক্সবাজার গেছে, তার ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা জোর করে নিয়ে গেছে, অথচ বিয়ের পর ভাইয়া হানিমুনেই যায়নি। ভাবির মন খারাপ হয় না বল? মন খারাপ করেই বাপের বাড়ি চলে গেছে।
ভাইয়া বলে গেছে আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে ভাবির কম মন খারাপ হবে, কারণ আমি তো হরেক রকমের কথা বলে বলে মানুষকে হাসিয়ে দিতে পারি। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে এক পা বাড়িয়েও আবার পিছন দিকে ফেরত এলো নয়ন আকস্মাৎ তার বাহু খামচে ধরে ফিসফিস করে বলল, এই রুদ্র ভাই। হৈমি সহ বাকি বান্ধবীরাও থতমত খেয়ে গেল, কারণ এরা সবাই রুদ্রকে চেনে, পাশাপাশি হৈমির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই জানে। হৈমির অবস্থা তো নাজেহাল হয়ে গেল, একদিকে ভয়ে ক্ষণে ক্ষণে গা শিউরাতে লাগল, অপরদিকে চোখজোড়া আশ্চর্যান্বিত হয়ে আগাগোড়া রুদ্রকে দেখল। একটু কি ক্রাশ খাল? আপাতত বোঝা গেল না। রুদ্র ক্ষণকাল হৈমি সহ বান্ধবীদের থমকানো রূপ দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রচণ্ড গম্ভীর হয়ে মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করল সে। তার অপোজিটে বসা ঝিনুক বোকার মতো হাসছে, তাও হৈমিদের দিকে তাকিয়ে। হৈমি কি করবে কিচ্ছু ভেবে না পেয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে আনল। আত্মীয়তার সম্পর্ককে স্মরণ করে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, বেয়াই মশাই আপনি এখানে? কেমন আছেন? এক পলক তাকিয়ে পুনরায় ফোনে দৃষ্টি রাখল রুদ্র। অপমানে মুখ থমথমে হয়ে গেল হৈমির। ঝিনুক বলল, ভাবি বস একটু আগেই ঢাকা থেকে ফিরেছে, টায়ার তো তাই কথা বলতে পারছে না। চোখ কটমট করে ঝিনুকের দিকে তাকিয়ে হৈমি বলল, এমনভাবে বলছেন মনে হয় সুদূর আমেরিকা থেকে আপনার বস ফিরেছে। আর ভাবি? কে ভাবি? আপনার কোনো গোষ্ঠীর ভাইয়ের বউ আমি হু? ক্রোধান্বিত হয়ে ঝিনুককে কথাগুলো বলাতে রুদ্র চোখ গরম করে একবার তাকাল হৈমির দিকে। ব্যাস নিমিষেই বান্ধবী সহ নিজেকে লোপাট করে ফেল হৈমি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর সকলে দম ছাড়ল। নয়ন বাদে প্রত্যেকেই এক ডাকে চিক চিট করে উঠল। চিক চিক, কি অপমান! এমন আত্মীয় শত্রুপক্ষেরও না হোক। ইস হৈমি, কি অপমান হলি রে! থাক, মন খারাপ করিস না, এরপর আর আগ বাড়িয়ে ওই লোকের সাথে কথা বলতেও যাস না। তীব্র অপমানে ফুলে ফেপে উঠা বুক নিয়ে শেখ বাড়িতে পা রাখল হৈমি। শুনেছিল রুদ্র ঢাকাতে, তাই কদিন থাকতে এসেছিল এ বাড়িতে, কিন্তু রুদ্র তো ফিরে এলো, বাড়িতেও নিশ্চয়ই আসবে। না, তার আর এ বাড়িতে কদিন থাকা হবে না, ভাবির সঙ্গে দেখা সাক্ষাৎ করেই বরং চলে যাবে। নানারকম চিন্তার মাঝে একটি চিন্তা একটু বেশিই গা হল। সেটি হচ্ছে, রুদ্র কেন তার থেকে ওভাবে মুখ ফিরিয়ে নিল? মুখ ফিরিয়ে তো তার নেয়ার কথা ছিল, অথচ মুখ ফিরিয়ে নীল ওই ব্যাটা খাটাস দ্য গ্রেট গুন্ডা রুদ্র। এই অবিচার কিভাবে সইবে সে? সূচনার মন খুব একটা ভালো নেই। সেদিন রাতে কখন ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি, সকালে উঠতে দেরি হওয়াতে মাহেরের সঙ্গেও দেখা হয়নি। মাহের নিজ হাতে সেদিন সকালের খাবার তৈরি করে খেয়ে ভার্সিটিতে গেছে। ঘুম ভাঙার পর মাহেরের মেসেজ পেয়েছিল, লিখা ছিল, খাবার রেডি আছে, ওঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন, আজ দ্রুত ফিরব আমি। সূচনা কথা রাখেনি। মাহেরের তৈরি করা খাবার খায়নি, কারণ তার মনে কি চলছে, কি আছে, কোনো কিছুই আজ করতে পারেনি সে। অদৃশ্য এক অপরাধবোধে সকালেই বাবার বাড়িতে চলে এসেছে। বাড়ি ফিরে মাহের তাকে পায়নি। ফোন করে যখন জানতে পারল, সে বাবার বাসায় রাগও করেনি, বরং সূচনা যেভাবে যেখানে থেকে কমফোর্ট ফিল করে সেখানে থাকলেই সে স্বস্তি বোধ করবে বলে জানিয়েছে। কিন্তু সূচনার এই চলে যাওয়াটা তার মা বোন অন্যভাবে নিতে পারে। ভাবতে পারে, নতুন বউ হুটহাট কেন বাপের বাড়ি চলে যায়? তার কি স্বামী, সংসারে মন নেই? এরূপ ভাবনা যেন মা বোনের মাঝে না আসে, তাই তাদের বলা হলো কদিন পর সে কক্সবাজার যাবে ঘুরতে, সূচনাকে নিয়ে যেতে পারবে না। তাই তার মন কিছুটা খারাপ। সে মন খারাপ ভালো করার জন্যই মাহের নিজে তাকে বাপের বাড়ি পাঠিয়েছে। কক্সবাজার যাওয়ার আগে সূচনার সঙ্গে দেখা করেও গেছে। বলে গেছে ফিরে এসে তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সে সারপ্রাইজ কি ভেবে পায়নি সূচনা। হৈমির আগমনে সূচনা খুশিই হল, কিন্তু যখন হৈমি জানালো বিকালের দিকে চলে যাবে, মন খারাপ করে ফেল। তার মন খারাপ দেখে হৈমির মনও কেমন কেমন হয়ে গেল। সূচনা নম্রভাবে জোরাজোরি করল। শাশুড়িকে ফোন করে জানালো হৈমির চলে যাওয়ার খবর। খবর শুনে রেগে গেলেন হামিদা। হৈমির সঙ্গে কথা বলে বকাচকা করলেন অনেকক্ষণ। শেষে থাকতে বাধ্য হল হৈমি। তবে মনের ভিতর রুদ্র নামক উইপোকা খুচুর খুচুর করতেই থাকল। হৈমি এই খুচুর খুচুর পেটের ভিতর বা মনের ভিতর কোথাওই চেপে রাখতে পারল না। সূচনাকে বলেই ফেল তার চলে যাবার কারণ। ইতিপূর্বে রুদ্র হৈমির সঙ্গে ঠিক কী ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিকভাবে অবগত নয় সূচনা। তবুও তার রগস্টা ভাইটার সম্পর্কে প্রাথমিক ধারণা থেকেই অনেক কিছু ধরে নিল, যার ফলে হৈমির এই ভয়টুকুতে অবাক হল না, বরং তার ভয় দূর করতে রুদ্র সম্পর্কে কিঞ্চিত ধারণা বদলাতে বলল। তুমি ভয় পেও না হৈমি,
ভাইয়া তোমাকে আর কিছুই বলবে না ঘি? চট করে হৈমি জিজ্ঞেস করল। কে বলল? উনি বলেছেন। সূচনা তাকে আশ্বস্ত করে সেদিনের সেই ঘটনাটি বলল। সবটা শুনে হৈমির বুকের ভিতর উত্তেজনায় উলটপালট ধরল। বিস্মিত হয়ে বলল, উনি আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিল। সূচনা মন খারাপ করে বলল, হ্যাঁ, তোমার ভাইয়া আর মা সে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। এরপরই তো ভাইয়ার অ্যাক্সিডেন্ট হল। তারপর মাহের যখন এ বাড়িতে এলো ভাইয়াকে অনেক কিছু বুঝিয়েছে। সেদিন থেকেই তো কেমন পাল্টে গেল ভাইয়া। আজ ঢাকা থেকে এসেছে, বাড়িতেও আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, বিশ্বাস রাখো, ও তোমাকে কিছুই বলবে না। কথা বলবে কিনা সেটাও সন্দেহ। আমার ভাইটা অন্যরকম। হৈমি ঝোঁকের মাথায় হয়তো ভুলভাল কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একবার যখন ওর মধ্যে বোঝ এসেছে, তখন ওকে ওর ঝোঁক বা আবেগ কোনোটাই টলাতে পারবে না। চোখ পিটপিট করে অবাক সুরে হৈমি বলল, আসলেই? সূচনা মৃদু হাসল, মাথা দুলিয়ে বলল, হ্যাঁ গো, তুমি জানো ঢাকা গিয়ে আমাদের থেমে যাওয়া একটি ব্যবসার দায়িত্ব ভাইয়া নিয়েছে। করোনার জন্য উঠতি ওই শাড়ির কারখানার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কাজটা এবার ভাইয়া নিজে ধরেছে। লাইসেন্স হয়ে গেলেই সামন বছর থেকে পুরোদমে চলবে এই কারখানা। রুদ্রকে নিয়ে আরও অনেক গল্পই করল সূচনা। হৈমি সেসব মন দিয়ে শুনল। সবশেষে সে বুঝতে পারল তার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণটিকেও। বিড়বিড় করে আওড়াল, তার মানে অতিরিক্ত আবেগের জন্যই উনি আমার সাথে ওসব করেছিল। ঠিক যেমন মানুষ তার তেমন আবেগ। একসাথে ডিনার করবে বলে অপেক্ষা করছিল সূচনা। তাই 9টার দিকেই বাড়ি ফিরল রুদ্র। কাজের মেয়েটা সূচনাকে রান্নায় হেল্প করে ডাইনিং টেবিলে সবটা গুছিয়েও দিল। দাদিন বেড়াতে গেছেন ছোট ছেলের বাসায়, তাই বাড়ির পরিবেশ তেমন রমরমা নয়, যদিও হৈমি আসার পর কিছুটা প্রাণ এসেছে। রুদ্র খেতে আসার পর সূচনার খেয়াল হলো হৈমিকে ডাকা হয়নি, সে রুমে পড়ছে। তাই কাজের মেয়েটাকে বল হৈমিকে ডেকে আনতে। হৈমিকে যখন বলা হলো ডিনার রেডি, নিচে যেতে বলা হয়েছে। খিদের তাড়নায় বই কলম বিছানায় ছুঁড়ে স্লিপার পায়ে দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং